বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কাজল ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে শনাক্ত কখন করা যায়, এবং যদি আগে শনাক্ত করা যায় তাহলে এই শনাক্ত করার প্রয়োজনীয়তা আছে কি? একটু আগে যেমন ফিরোজ ভাই বললেন যে তার বাচ্চাটা দেখতে একটু আলাদা, যেমন আমরা তাদের শারীরিক বৈশিষ্ট্য বললাম যে নাকটা চ্যাপ্টা থাকে। কেন নাকটা চ্যাপ্টা থাকে ওদের? আসলে আমাদের নাকের একটা অংশ হাড় দিয়ে তৈরি, আর একটা অংশ তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে তৈরি। বেশিরভাগ এই ডাউন বাচ্চাদের সেই নাকের হাড়টি থাকে না, শতকরা প্রায় 70% ক্ষেত্রে থাকে না। তো এই জিনিসটা যদি আমি মায়ের পেটে থাকতে গর্ভাবস্থায় দেখতে পারি যে সেই বাচ্চার নাকের হাড়টি আছে কিনা, যদি না থাকে তাহলে আমি চিন্তা করতে পারি যে এটা হয়তো ডাউন শিশু হবে। এটা আল্ট্রাসাউন্ড দিয়ে বোঝার কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাদের ঘাড়ের নিচে একটা তরল পদার্থ থাকে, তো সেটার মাত্রা কতটুকু সেটা দেখেও কিন্তু ধারণা করা যায় যে এই শিশুটি ডাউন শিশু কিনা। আর তারপরেও মায়ের সাথে বাচ্চার প্রথম যে রক্তনালী তৈরি হয়, আমরা ইংরেজিতে ডাকটাস ভেনোসাস বলি, তো সেটার রক্ত প্রবাহের মাত্রা দেখেও একজন ধারণা করতে পারে যে এই শিশুটি হয়তো ডাউন শিশু হবে। এগুলো হচ্ছে ধারণা করার পরীক্ষা। আবার মায়ের কিছু রক্ত পরীক্ষা করা যায়, যেগুলো হরমোন বলি আমরা, সেগুলো পরীক্ষা করে কিন্তু মাত্রা দেখে বোঝা যায় যে এই মায়ের গর্ভে হয়তো একটু ডাউন শিশু আছে। এটা ঝুঁকি নির্ণয় কিংবা ধারণা করার মতো পরীক্ষা। আর যদি কেউ নিশ্চিত হতে চায়, যখন দেখা গেল যে এই সব পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই মায়ের উচ্চ ঝুঁকি আছে একটা ডাউন শিশু জন্ম দেওয়ার, তাহলে আমাকে নিশ্চিত যদি আমি হতে চাই যে সত্যিকার এটা 100% আমি নিশ্চিত হব যে এটা ডাউন শিশু কি না, তখন 11 থেকে 14 সপ্তাহের ভিতরে বাচ্চার আকার যখন থাকে 1-1.5 ইঞ্চি, তখন মায়ের পেটে গর্ভের বাচ্চার চারপাশে গর্ভফুল বা প্লাসেন্টা তৈরি হয়। তো সেখান থেকে আল্ট্রাসাউন্ড মেশিনের নিয়ন্ত্রণে যদি আমরা কোষকলা নিয়ে আসি, তো সেখানে কিন্তু বাচ্চার ডিএনএ পাওয়া যাবে। কিংবা বাচ্চা যখন গর্ভে 15 সপ্তাহ বয়স, তখন বাচ্চার চারপাশে যে পানি বা তরল পদার্থ থাকে, আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি, সেটাও যদি আমরা সিরিঞ্জের মাধ্যমে নিয়ে আসি এবং সেটা যখন আমরা ল্যাবে পরীক্ষা করতে দিব, তখন ফিরোজ ভাই যেটি বললেন যে একটা 1 বছরের বাচ্চার রক্ত পরীক্ষা করে যেমন দেখলো যে ক্রোমোজোম সংখ্যা বেশি আছে, ঠিক মায়ের পেটে থাকতেই সেই বাচ্চাটির ওই ক্রোমোজোম পরীক্ষা করেই শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব যে এই শিশুটি একটি ডাউন শিশু হবে। এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা বললাম সেগুলো সবই করা হয় 11 থেকে 14 সপ্তাহের মধ্যে, যখন বাচ্চা 1 থেকে 1.5 ইঞ্চি আকার আকৃতি থাকে। এই পরীক্ষাগুলি কি করার সুযোগ বাংলাদেশে আছে, বা সরকারি পর্যায়ে কোন আছে, সব মানুষের অ্যাক্সেসিবিলিটি? না, বেসরকারি পর্যায়ে কিছু কিছু প্রতিষ্ঠান এই সেবাগুলো বর্তমানে বাংলাদেশে চালু হয়েছে, এবং আমার জানা মতে বেশ কিছু মায়ের পরীক্ষা করার পরে তারা সুস্থ শিশুর জন্ম দিয়েছেন, এমন অনেক শিশুই এখন আছে। আগে এইটার জন্য ব্যাংকক কিংবা সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়া যেতে হতো। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কিংবা ভুটান কিংবা নেপাল এখানেও নেই, এটা ইন্ডিয়ায় আছে 4-5টি জায়গায়। আর এখন যেটা সর্বাধুনিক পরীক্ষা এসেছে সেটা আমেরিকার মতো উন্নত দেশে এসেছে। সেটা হচ্ছে আর সেভাবে বাচ্চার চারপাশ থেকে কখনো কিছু করতে হবে না, সরাসরি মায়ের রক্ত থেকে শিশুর ডিএনএ খুঁজে বের করে তারা বলতে পারবে যে এই মায়ের গর্ভে ডাউন শিশু আছে কিনা। এবং সেটা কখন করতে পারবে? মাত্র 7 সপ্তাহে, যখন কেবল একজন মা জানতে পেরেছেন যে তিনি গর্ভধারণ করেছেন, তখনই এখন করা যাচ্ছে। এবং সেটা এই আগে জানার কোনো সুফল আছে? জানার সুফল একটাই, যে আপনি যদি কোনো ঘূর্ণিঝড়ের কিংবা ভূমিকম্পের আপনি পূর্বাভাস দিতে পারেন, তাহলে একজন সাবধান হতে পারে, জানতে পারে যে আমার সামনে একটা বিপদ আছে। সে কি সিদ্ধান্ত নেবে সে চিন্তা করতে পারে। আমরা যখন কোনো মাকে বলছি যে হ্যাঁ আপনার এই শিশুটি ডাউন শিশু হওয়ার ঝুঁকি আছে, কিংবা নিশ্চিত করা গেল যে আপনার শিশুটি ডাউন শিশু আছে, এখন সেই বাবা মা সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে। যদি তারা এই গর্ভাবস্থা চালিয়ে যায়, তাহলে আমরা তাদেরকে সাবধান করব যে আপনার শিশুটির কিন্তু জন্মগত হার্টের সমস্যা থাকতে পারে, জন্মের পরপরই তাকে বিশেষ সেবার প্রয়োজন হতে পারে, তারা মানসিকভাবে প্রস্তুত থাকবে, এবং এই বাচ্চাটি কোথায় ডেলিভারি হলে বা প্রসব হলে সেখানে কি কি সুবিধা আছে এই ডাউন একটি বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য, সেখানে সে যাবে যে হ্যাঁ, সে আগেই বলবে যে আমার গর্ভে যেহেতু একটু ডাউন শিশু আছে,
তার হার্টের সমস্যা থাকতে পারে, জন্মের পর পর তার বিশেষ সেবা লাগতে পারে, আমি সেখানে গিয়ে বাচ্চাটি ডেলিভারি করব এবং তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে যে আমার সামনে কি আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আবার যদি বলি যে যদি নিশ্চিত হওয়া যায় যে এই শিশুটি ডাউন শিশু নয়, তাহলে বাবা মার খুশিটা একবার চিন্তা করেন, যখন বাবা মা নিশ্চিত হলো না আমার গর্ভে ডাউন শিশু নেই, এটাও একটা ভালো খবর তার জন্য। বড় হয়ে যেটা আমরা এখন দেখি যে ডাউন শিশু এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, আবার আরও বিশেষায়িত নানান ধরনের শিশু থাকে, যেমন ধরেন যারা অটিস্টিক, তাদের অন্য ধরনের নিডস থাকে। এই যে একটা সীমানা নির্ধারণ যে কি কোন ধরনের এবং কার কি ধরনের নিডস, এইটি কি যথাযথভাবে করা হয় বা এটা করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সাধারণভাবে ডাউন শিশুদেরকে অন্য প্রতিবন্ধীদের সাথে এক করে ফেলা হয়। মানুষ প্রায় বলে যে এটা কি অটিস্টিক কিনা, এটা প্রতিবন্ধী কিনা। হ্যাঁ, তা আসলে তা নয়। অটিস্টিক যেটা আমরা বলছি সেটার কারণ এখনো সম্পূর্ণ জানা যায়নি, এবং পরীক্ষা করে কেউ সরাসরি বলে দিতে পারবে না যে এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে এটা অটিস্টিক শিশু। আসলে তা না, অটিস্টিকটা ধরা পড়ে জন্মের আরও পরে, 2-3 বছর পরে, এবং সেটা একটা আচরণগত, পরিবেশগত, বুদ্ধিগত, শারীরিক অনেক কিছুর মিলিয়ে এক ধরনের যেটা বৈশিষ্ট্য তৈরি হয় তাদেরকে আমরা অটিস্টিক বেবি বলি বা অটিস্টিক শিশু বলি। তাদের জন্য যত্ন, শিক্ষা দীক্ষা এবং চালচলন, জীবনের বিভিন্ন পর্যায়ে যে প্রশিক্ষণ, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ডাউন বেবি বা ডাউন সিনড্রোম হচ্ছে একেবারে মায়ের পেটে তৈরি হয়েছে সেভাবে, তাকে কোনো পরিবেশ, কোনো ওষুধ, কোনো কিছুরই দূষিত হওয়ার কারণে কিন্তু সে বাধাপ্রাপ্ত হয়নি। সে তার জন্মটাই এরকম, তাকে নিশ্চিতভাবে জানা যায়, এবং তার বৈশিষ্ট্য কি হবে, কোন বয়সে কি হবে, কি ত্রুটি থাকতে পারে, মানসিক কতটুকু কি হবে, এটা কিন্তু সম্পূর্ণ জানা। কাজে দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা মানুষের শারীরিক বৈকল্য যদি আমি চিন্তা করি, যে একটা লোক চোখে দেখে না, তার যেরকম সমস্যা, একটা লোক হাঁটতে পারে না, তার দুটোর সমস্যা তো কখনো এক করা ঠিক না। ঠিক এরকমই ডাউন শিশু কিংবা অটিস্টিক শিশু টোটালি কিংবা সম্পূর্ণভাবে দুই মেরুর জন্য। এই জন্য দুই রকমের শিশুর জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা চিকিৎসা ব্যবস্থা, সেবা এবং পরামর্শ, সচেতনতা সবকিছুই প্রয়োজন। ডক্টর অজন্তা, আপনার কাছ থেকে একটু জানতে চাইব, এই যে সচেতনতা, আপনারা সচেতনতা নিয়েই কাজ করছেন, তো বাংলাদেশে এই ধরনের ডাউন শিশু যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছেন, সেই কাজটা কতটুকু সম্ভব হচ্ছে? বাংলাদেশের সব শিশুরাই কি কানেক্টেড হতে পারছে, বা যারা ইতিমধ্যে জানেন যে তাদের সন্তান ডাউন, তারা কোনো একটা জায়গায় মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিভাবে? হ্যাঁ, আসলে আমার মেয়েটি ডাউন সিনড্রোম, আমি ইতিপূর্বে বলেছি, ওর বয়স 20 বছর। 20 বছর আগে আমি কোনো প্ল্যাটফর্ম পাইনি। ইভেন আমাদের দেশে আমরা গত বছরই প্রথম শুরু করলাম, আর সারা বিশ্বব্যাপী ডাউন সিনড্রোমের জন্য ইংল্যান্ডে আছে ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন, আর বর্তমানে ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল বলে একটা অর্গানাইজেশন কাজ করছে, সেটা সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের যত ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন আছে তাদেরকে লিঙ্ক করতে চেষ্টা করছে, এবং কোথায় কি সাপোর্ট পাওয়া যাচ্ছে সেগুলো দিচ্ছে। এবং বাংলাদেশে আমরা ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশন গত বছর করেছি। আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে খুব ভালো নাচ করে, প্রজ্ঞাপারমিতাকে নিয়ে আমি কমনওয়েলথের একটা প্রোগ্রামে যাই। ওখানে আমাদের শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর মেজবাউদ্দিন আহমেদ উনি গেছিলেন, উনি কমহেটের এখন ইন্টারন্যাশনাল কমনওয়েলথ কনফারেন্সের সে সেক্রেটারি জেনারেল। উনি প্রথম আমার মেয়ের নাচ দেখেন এবং সে খুব উদ্বুদ্ধ হয়ে যায়। আর আমার একজন কলিগ আছে ডক্টর শাকিল আহমেদ, সে কনস্ট্যান্ট আমাকে ইনফ্লুয়েন্স করতো যে অজন্তা তুমি এক জায়গায় দাঁড়াও, তোমার মেয়ে এত ভালো করছে, তুমি যে চেষ্টা করে তোমার মেয়েকে নিয়ে আসতে পারছো আর অন্য মায়েরা পারছে না, তাদেরকে যদি তুমি সাপোর্ট দাও তাহলে ওরা হয়তো দাঁড়াতে পারবে। এই দুজনের উদ্দীপনায় তখন আমি চিন্তা করলাম কিভাবে বাংলাদেশে এটা দাঁড় করানো যায়, এবং আমি আমার খান স্যারের সাথে কথা বলি। প্রফেসর মেজবাউদ্দিন আহমেদ আমাদের প্রেসিডেন্ট হিসেবে আছেন, আর আমাদের কিছু প্যারেন্টস এগিয়ে আসছেন, তার মধ্যে একজন আছেন আবুল কাসেম সানি, ওনার মেয়েটি ও ডাউন সিনড্রোম, সে খুব